জি স্যার, শুনতে পাচ্ছি। এখানে একটু সমস্যা হয়েছিল ডেস্কটপে। আমি আজকে অফিসে তো ডেস্কটপে কাজ করতেছিল না, সেজন্য ফার্স্টে মোবাইল থেকে ঢুকলাম। এখন আর কয়েকজন জয়েন করুক, তারপরে আমি বলি। আর একটু 3-4 মিনিট আমি দেরি করি, কিন্তু দেরি করতে, এটা তো ক্লাস 10টার থেকে 12টা 10-এ, এখনো দেখি অনেকে জয়েন করতেছে। Okay, so let us start. আমরা শুরু করতে যাচ্ছি, অলরেডি শুরু করেছি লাস্ট উইকে। দেখি একটা কল আসতেছে, একটু হ্যালো, আসসালামু আলাইকুম। Okay. একটু অপেক্ষা করুন। ইসলাম, হ্যাঁ হ্যাঁ, জি জি বলেন। আচ্ছা আচ্ছা, আমি একটু পরে কথা বলবো, এই পরে কথা বলবো, আমি একটু ক্লাসে আছি। জি। ওকে, তাহলে প্রথম ক্লাস আমরা শুরু করেছি গতকাল, এবং আমরা এটা বুঝতে পেরেছি যে এই বিষয়টা, কোর্সটা খুবই ইম্পর্টেন্ট ফর অ্যাকুয়াকালচার। আমরা যদি একটু রিভিউ করি তাহলে কি দাঁড়াচ্ছে, সাইমন বলো। সাইমন, তোমার ভালো নাম কি সাইমনের? জি স্যার। তোমার পুরো নাম কি বলো? সাইমন রহমান। সাইমন রহমান। তুমি বলো যে এই যে কথাটা বললাম যে এই 301 কোর্সের নাম মনে আছে তোমার? স্যার মনে নেই। কালকে মনে না থাকলে, এই মনে এখন মনে না থাকলে এটা কিন্তু কালকে ক্লাসে ছিল না, কিন্তু কালকে ক্লাস সবগুলোতে থাকবা। এখনো দেখি বেশ কয়েকজন নেই। এই কোর্সে ক্লাসে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে ওই তোমার শিট দিব, তার সাথে যে কথা বলবো সেইগুলোই তোমার পরীক্ষা হবে, এবং আমি প্রতিদিন হয়তো মার্কিং করব এরকম। ফাল্গুনি, তুমি বলো যে এই কোর্সের নাম কি? ফান্ডামেন্টালস অফ ফিশ নিউট্রিশন। তার সাথে তুমি একটু বলো যে এই কোর্সটা কেন ইম্পর্টেন্ট একজন ফিশারিজ গ্রাজুয়েটের জন্য বা আমাদের অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্টের জন্য। স্যার, জনসংখ্যা বৃদ্ধির জন্য আমাদের হচ্ছে নরমালি মাছের চাহিদা বেড়ে গেছে, আর সেজন্য আমাদের কম জায়গায় অনেক বেশি ফিশ প্রোডাকশনের দরকার হয়। এই জন্য আর কি মাছের জন্য প্রপার নিউট্রিশন যাতে আমরা মানে দিতে পারি, সেজন্য আমাদের হচ্ছে কোর্সটা সম্পর্কে জানার প্রয়োজন, যাতে মাছের ফিডটা আমরা প্রপার নিউট্রিয়েন্ট সহ দিতে পারি। আচ্ছা, তুমি ভালোই বলেছো। আর কেউ কি একটু বলবা এই 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 প্রশ্নের উপরে? আর কেউ কি বলবা? আর একটু অ্যাড করবা কেউ?
স্যার মানে কোন ফিশের জন্য কোন খাবারটা কি পরিমাণে লাগবে, কোন নিউট্রিয়েন্টটা মানে কতটুকু লাগবে এটা জানতে পারবো আমরা স্যার এখান থেকে, কারণ এক এক ফিশের ক্ষেত্রে এক এক রকমের আর কি নিউট্রিয়েন্টের দরকার পড়ে। এই বিষয়টা ইম্পর্টেন্ট যে আমরা যে মুরগির খাবার দেই একই রকম, গরুর খাবার দেই একই রকম, কিন্তু মাছের ক্ষেত্রে প্রত্যেকটা মাছের আমরা জানি যে মাছের ফিডিং হ্যাবিট এমনি নেচারে বিভিন্ন রকম। কেউ জুপ্লাঙ্কটন খায়, কেউ ফাইটোপ্লাঙ্কটন খায়, কেউ অমনিভোরাস, বিভিন্ন রকম স্বভাব আছে, কেউ কার্নিভোরাস। তো সেটার ভিত্তি করে মাছের স্পেসিস অনুযায়ী, সুতরাং আমি যখন চাষ করতে যাব স্পেসিস ওয়াইজ প্রোডাকশনটা লাগবে। আর একটা হচ্ছে কি খাওয়াবো মাছকে, সেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি অলরেডি বলেছি, আনিকার মনে আছে কিনা, যে আমরা যদি মাছ চাষ করতে চাই তার অপারেশনাল কস্টের কত পার্সেন্ট আনুমানিক এই খাবারের পিছনে ব্যয় হয়? 60 to 70% বা 70 to 80%। না, 70-80 এত বলি নাই আমি। 60 to 70%। কত বলেছি? স্যার 50 থেকে 70%। 50 থেকে 70 বলছি। এটা ফিক্সড না, হয়তো কোনো ক্ষেত্রে 80% হতে পারে, 60% হতে পারে। মোটামুটি একটা ধারণা যে একটা মেজর পোর্শন এখানে যায়। তো এই বিষয়গুলো আমি রিপিট করছি এই জন্য যে এই জিনিসগুলো আমি তোমাদেরকে যখন সারা কোর্স শেষ করি আমরা, তখন এটা বুঝতে পারি না। সেই জন্য এখানে আমি একটু বলছি আর কি। মুশকিক, তুমি এবার আনসার করবা। মুশকিক, এটা কিন্তু শুধু মুশকিককে বলতেছি না, সবার জন্য প্রশ্ন থাকবে। জি স্যার। আচ্ছা, তুমি বলো যে আমি একজন ফিশ ফার্মার, জি স্যার। অথবা মাছ চাষ করতে চাই। কি মাছ চাষ করব বলো? আমি নতুন মাছ চাষ করতে চাই, কি মাছ চাষ করব? জি স্যার, মানে যেটা স্যার মাছের বাজারে চাহিদা বেশি এমন মাছ, অথবা যেটা আছে মানে মানে গ্রোথ দ্রুত হয়, তারপর তারপর আচ্ছা, ঠিক। সহজে রোগাক্রান্ত হয় না এমন। তারপর স্যার যেটা হচ্ছে মানে মাছ চাষ করার পদ্ধতিটা অনেক ইজি। বা আচ্ছা, তুমি শোনো, তুমি কি মাছ চাষ করবো একজন ফার্মার যখন জিজ্ঞেস করবে, এই জিনিসগুলো বলা ভালো, কিন্তু ফার্মার কি তার উত্তর পেয়েছে? না স্যার। সেই উত্তরটা দাও, একজন ফার্মারকে বলো যে কি উত্তর দিবা তুমি। স্যার আমি প্রথমে হলে বলবো যে তেলাপিয়া মাছ চাষ করতে। ক্লিয়ার কথা, যে তেলাপিয়া মাছ চাষ করে। এখন নেক্সট প্রশ্ন, তেলাপিয়া মাছকে কি খাওয়াবো, সেটার উত্তর দাও। স্যার তেলাপিয়া মাছ এমনিতেই ন্যাচারাল ফুড খাবেই, তার সাথে আমরা সাপ্লিমেন্টারি ফুড হিসেবে মানে বাইরে থেকে রাইস বার্ন, তারপর বিভিন্ন কমার্শিয়াল ফিড দিব। তারপর মানে আমরা ফার্ম মেড অ্যাকুয়া ফিড যেগুলো আছে ওগুলাও দিতে পারি। তারপর মানে ভালো গ্রোথের জন্য কমপ্লিট ডায়েট বা ফিড ইউজ করতে পারি। ঠিকই বলেছো তুমি, কিন্তু এই যে রাইস ব্রাঞ্চে এই কনসেপ্টে এখন আমরা নেই, এইটা বাদ দিতে হবে। ঠিক আছে, আমরা এখন যে মাছ চাষে আছি এটা আরো ইন্টেন্সিফিকেশনের জন্য যাচ্ছে, এবং এখন যে ফার্মাররা তারাও কেউ যারা স্পেশালি কমার্শিয়ালি চাষ করে, আর অর্থাৎ কমার্শিয়ালি বলতে মাছ বিক্রি করার জন্য চাষ করে, তারা কেউ আর রাইস ব্রান ইউজ করে না। ঠিক আছে, রাইস ব্রান ইউজ করে না তারা কেউ, তারা এখন ব্যালেন্সড খাবার দেয়। সেক্ষেত্রে পরের যেগুলো বললাম যে কমার্শিয়াল ফিড কিনতে পাওয়া যায়, স্পেসিফিক ফার্মারকে বলে দিতে হবে যে বাজারে তেলাপিয়ার জন্য কমার্শিয়াল ফিড পাওয়া যায়, সেটা খাওয়াবেন আপনি। জি স্যার। তারপরেও কমার্শিয়াল খাবার আবার ঠিক মতো আছে কিনা সেই জন্য আমরা চেষ্টা করবো, এটা একটু সায়েন্টিফিক ব্যাপার, যে কমপ্লিট ফিড কিনা। জি স্যার, কমপ্লিট ফিড হিসেবে। তো তাহলে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হলো। তো আজকে এখন একটু অপেক্ষা করে আমি একটা স্ক্রিন শেয়ার করি, যে আমরা আসলে এই সাবজেক্টে মনে হচ্ছে যে খাবার খুব সিম্পল, কিন্তু অনেক দিক আমাদের এদিক খেয়াল রাখতে হয় একটা মাছ খাবারকে কস্ট এফেক্টিভ করতে। সেই ইয়েটা আমি শেয়ার করি, হয়তো 1-2 মিনিট লাগবে, তোমরা একটু অপেক্ষা করো।
মাঝখান থেকে কেউ একজন বলো তো যে নিউট্রিয়েন্ট কি? গতকাল এটা নিয়ে আমরা কথা বলি না। নিউট্রিয়েন্ট কেউ বলতে পারবা? তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার নিউট্রিয়েন্ট বলতে একবার স্যার বললে ভালো হয়। ভিটামিন, মিনারেলস বা প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এগুলোকে এখানে ওকে, মানে নিউট্রিয়েন্ট এবং ফুড বা ফিড এটা কাছাকাছি বিষয়, তাই না? এটা হচ্ছে যে খাবারের মধ্যে যে উপাদানগুলো ওই একই কাজ করে। ওই খাবার যে কাজ করে, আসলে তো খাবার ওই কাজটা করে না, কাজ করে হচ্ছে তার উপাদানগুলো, সেই উপাদানগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট। অর্থাৎ খাবারের যে উপাদানগুলো, কনস্টিটিউট গুলো, কম্পোনেন্ট গুলো মাছের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ, রিপ্রোডাকশনে হেল্প করে, সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট, মানে খাবারের মধ্যে যে উপাদান। তো এরকম নিউট্রিয়েন্ট কি কি আছে? কয়টা কয়টা? ছয়টা আমরা বলি অনেক সময়, কিন্তু আসলে 5টা। ওয়াটারকে আমরা কোনো নিউট্রিয়েন্ট হিসেবে কনসিডার করি না। তো সেই ক্ষেত্রে 5টা যদি হয়, 5টা কি কি? মিনারেলস। তো এই বিষয়গুলো আছে, তো শেয়ার হয়েছে। জি স্যার। স্ক্রিন শেয়ার হয়েছে, কিছু হয়েছে? জি স্যার। ওকে, হচ্ছে। এটা একটু ভালো করে মনে রাখবা। তো তোমাদের কিনা তোমাদের আগের ইয়ারে, এবার ফাইনালে আমি একটা কুইজ নিয়েছিলাম যে মানে সেই সাবজেক্টে তোমাদের কি না, তোমাদের না মনে হয় আগের থার্ড ইয়ারে কিনা, না তোমাদের আমি মনে পড়তেছি না, যে তুমি এই কোর্সে কি কি পড়েছো। তো অনেকেই দেখি সেটাই ভুলে গেছে, কি কি পড়েছি এই হেডলাইন গুলো জানে না। তো সেটাও একটু মনে রাখতে হবে। আমার প্রথমের এই ক্লাসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। বেসিক জিনিস অনেক সময় এই যে তোমাদের 2 দিন আলাপ করলাম, তারপরেও যখন আমি ফাইনালে জিজ্ঞেস করব, কিংবা কেউ জিজ্ঞেস করবে যে কি খাওয়াবেন, তখন অনেকেই বলে ফেলে যে মাছকে চালের কুড়া, মুরগির বিষটা এগুলো খাওয়াবে। হোয়ারাজ মুরগির বিষটা আমরা আলোচনায় করি না, কিন্তু আগে কোনো এক সময় এটা কনসেপ্ট ছিল যে মুরগির বিষটা খাওয়ানো হবে। বিশেষ করে ইন্টিগ্রেটেড ফার্মিং এ অনেক সময় কনসেপ্ট আসে যে মুরগির বিষটা কিংবা হাঁসের বিষটা মাছ খাবে, কিন্তু নিউট্রিশনে আমরা সেটা ইয়া করব না। তো যাই হোক, এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিশ নিউট্রিশন। এই কোর্সে আমরা কি পড়বো সেটা আজকে আমি একটু আলোচনা করব, বোঝার চেষ্টা করব। তো এগুলো অবজেক্টিভস ডিটেলস যাচ্ছে না, এই পেজটা আমি শেয়ার করব। ইন্ট্রোডাক্টরি কিছু কথা, কিছু টার্মিনোলজি আমরা অলরেডি আলোচনা করেছি। একটু ভিজিবল করি। অলরেডি আমরা কিছুটা আলোচনা করেছি, আরো কিছু টার্মিনোলজি আসবে, এগুলো মনে রাখতে হবে। তারপর আমরা চলে যাব একটু আগে যেটা বলছিলাম, যে আমাদের যে নিউট্রিয়েন্ট গুলো, সেই নিউট্রিয়েন্ট সম্পর্কে আমরা জানবো। ফিশের ক্ষেত্রে না, এমনি ইন জেনারেল নিউট্রিয়েন্ট গুলো কি, একটা খাবারে কিংবা ফিডে যে নিউট্রিয়েন্ট থাকে সেটা জানবো। তো প্রথমে আসছে প্রোটিন। প্রোটিন ফিশ কালচারের জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের মাছ চাষের উদ্দেশ্য কি? মাছের ওজন বাড়ানো, অর্থাৎ ওর গ্রোথ। এই গ্রোথ বাড়ানোর জন্য বেশি ভূমিকা রাখে প্রোটিন। আমরা ইনফ্যাক্ট লো কস্ট মাছের ক্ষেত্রে লো কস্ট প্রোটিনকে ভ্যালুয়েবল প্রোটিনে কনভার্ট করি। একটা প্রোটিন আছে যে সয়াবিনের কিংবা খৈলের মধ্যে যে প্রোটিন আছে ওটা চেঞ্জ করে মাছের প্রোটিনে চেঞ্জ করি, এটা আমাদের কাজ। এবং মাছের তোমার বেশিরভাগ পরিমাণে মেজর একটা কনস্টিটিউট হচ্ছে প্রোটিন। সুতরাং তার খাবারে প্রোটিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো প্রোটিন খাবারে যথাযথ পরিমাণে থাকতে হয়, সেজন্য আমরা এটা নিয়ে চিন্তা করব যে প্রোটিন, এবং প্রোটিন শুধু চিন্তা করলে হবে না, ওর সাথে সাথে আমাকে অ্যামাইনো অ্যাসিড নিয়েও চিন্তা করতে হবে। কারণ একটা মাছের যেমন আমি বলেছি যে প্রোটিন রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম আছে। তোমাদের কি ধারণা আছে এমনি ইন জেনারেল যে একটা মাছের খাবারে কি পরিমাণ প্রোটিন থাকতে হয়? কেউ বলতে পারবা ইন জেনারেল কোনো ধারণা আছে কিনা? একটা ধারণা এরকম যে অর্থাৎ একটা মাছের জন্য যদি আমি 100 কেজি খাবার তৈরি করলাম, 100 কেজি খাবার তৈরি করে ওই খাবারটা যদি আমি মানে বিশ্লেষণ করে দেখি, ওর মধ্যে 30 কেজি অথবা 40 কেজি, ও যেহেতু বলছে 30 থেকে 40%, 30 থেকে 40 কেজি শুধু প্রোটিনই ওই খাবারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রোটিন, যেহেতু এটাই সবচেয়ে বেশি পরিমাণে থাকে খাবারে 30 থেকে 40%, সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটা বিষয় আছে যে প্রোটিন শুধু দিলেই হবে না, সেটা কোয়ালিটি সম্পন্ন প্রোটিন হবে। এবং এর মধ্যে যে মাছের জন্য যে অ্যামাইনো অ্যাসিড আছে, প্রোটিনের বিল্ডিং ব্লক যারা প্রোটিন তৈরি করে, সেই অ্যামাইনো অ্যাসিডের আলাদা রিকোয়ারমেন্ট আছে। তুমি 40% প্রোটিনের একটা খাবার দিয়েছো মাছকে কিংবা চিংড়িকে, কিন্তু সেখানে হয়তো মিথিওনিন নামে একটা অ্যামাইনো অ্যাসিড কম আছে, প্রোটিন কিন্তু ঠিকই আছে কিন্তু অ্যামাইনো অ্যাসিড একটা কম আছে, ওই মাছের গ্রোথ হবে না। তার মানে প্রোটিনের সাথে আমাদেরকে অ্যামাইনো অ্যাসিডের নিয়েও আলোচনা করতে হবে। ক্লিয়ার কি? এটাকে আমি বুঝাতে পেরেছি প্রোটিন কেন গুরুত্বপূর্ণ, কিংবা প্রোটিনের সাথে কেন আমরা অ্যামাইনো অ্যাসিডে উল্লেখ করছি? প্রোটিনের একটা রিকোয়ারমেন্ট আছে, ও যেমন পড়লো 30 থেকে 40%। আরো মাইনুটলিটা আমি জানি যে সে হয়তো বলতে পারবে না যে ঠিক আছে তুমি এই মাছ, এটা হয়তো তুমি পাবদা মাছের কথা বলছো 30 থেকে 40%, কিন্তু ওই মাছের মিথিওনিন রিকোয়ারমেন্ট কেন সেটাও আমাদের জানতে হবে যদি খুব ভালো রেজাল্ট পেতে পারি। তো সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। একইভাবে লিপিড এবং ফ্যাটি অ্যাসিড বলা হয়েছে, লিপিডের যে বিল্ডিং ব্লক ফ্যাটি অ্যাসিড বলা হয়েছে, সেটাও আমরা দুটোই উল্লেখ করেছি, লিপিড এবং ফ্যাটি অ্যাসিড। তো একইভাবে ফ্যাটি অ্যাসিড কিছুটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, সেটাও স্পেসিফিক ফিশের স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমি এখানে ডিটেলস বলছি না কারণ এটা চ্যাপ্টার আকারে আসবে। দেন আরেকটা কম্পোনেন্ট কার্বোহাইড্রেট। আমাদের যে এনার্জি সেটার প্রাইমারি রেডিলি সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। মাছের ক্ষেত্রে তোমার এনার্জি যে দুটো কাজে লাগে, অর্থাৎ খাবার একটা কাজ হচ্ছে তার বডি ইয়ে করা, বডি কি করা যায় গ্রোথের জন্য, অর্থাৎ নতুন মাসল হবে, নতুন বোন হবে, সে বড় হচ্ছে। আর একটা এনার্জি প্রয়োজন হয় তার মেইনটেনেন্সের জন্য, সে চলাফেরা করবে, মুভ করবে, খাবার খাবে, তখন এনার্জি খরচ হয়, সাঁতার কাটে তখন এনার্জি খরচ হয়, সেটার জন্য আমাদের এই খাবার থেকে নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে হবে। তো এই এনার্জির বড় সোর্স হচ্ছে রেডিলি হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট মাছের ক্ষেত্রে আবার খুব ভালোভাবে ওরা ইউটিলাইজ করতে পারে না, তারপরও এটা হচ্ছে চিফ, রিলেটেডলি চিফ। প্রোটিনের যে সোর্স গুলো তার চাইতে কার্বোহাইড্রেট যে সোর্স বা ইনগ্রেডিয়েন্ট
এগুলো চিপ, সেই জন্য ধরতে পেরেছি কিনা কার্বোহাইড্রেটের বিষয়টা। কেউ একজন বলো। কেউ কি বুঝতে পেরেছো? স্যার আপনি বলেছেন কার্বোহাইড্রেটটা হলো মানে এনার্জির মেইন সোর্স হিসেবে কাজ করে, সেই জন্য আর কি আমাদের খাবারে মানে বেশি পরিমাণে যদি আমরা কার্বোহাইড্রেটটা দিতে পারি সেক্ষেত্রে পর্যাপ্ত আর কি এনার্জি পাবে মানে মেইনটেনেন্সের জন্য। এটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা আমি এইভাবে বলি না। আর কেউ বলো তো। স্যার মাছের এনার্জি সোর্স হলো কার্বোহাইড্রেট, এটা দুই ভাবে কাজ করে। এক মুভমেন্ট মানে চলাফেরা করার জন্য এনার্জি দরকার হয়, আর একটা হচ্ছে মাছের গ্রোথ মানে বোনের বৃদ্ধির জন্য বা মাসেলের বৃদ্ধির জন্য এইসব ক্ষেত্রে এনার্জি দরকার হয়। তো কার্বোহাইড্রেটের যে সোর্সটা সেটা অনেক চিপ, তাই দেখা যায় যে যদি আমরা মাছের গ্রোথটাকে হ্যাম্পার না করে মাছের গ্রোথটাকে হ্যাম্পার না করে যদি আমরা মানে প্রয়োজনীয় পরিমাণে কার্বোহাইড্রেট দিতে পারি তাহলে হচ্ছে খাবারের কস্টিংটা কমে আসে। এইভাবে আমি বলেছিলাম, সেটা হলো তোমার গ্রোথের জন্য মেইন ভূমিকা রাখবে হচ্ছে প্রোটিন। কার্বোহাইড্রেটও গ্রোথে ভূমিকা রাখতে পারে, কিন্তু এর মেইন হচ্ছে এনার্জি ফর মুভমেন্ট, অন্য কাজে। তো কিন্তু মেইন ভূমিকা রাখবে প্রোটিন, কিন্তু কার্বোহাইড্রেট দাম কম, সেই জন্য কার্বোহাইড্রেট যতটুকু বেশি অ্যাড করা যায় তত ভালো, কিন্তু খুব বেশি আবার অ্যাড করা যাবে না, তখন গ্রোথ হবে না। তো যাই হোক, এই বিষয়টা সেকেন্ড যে বলেছো সে ঠিকই বলেছো, আরো আমরা বলবো। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আরো দুটো কম্পোনেন্ট আছে নিউট্রিয়েন্ট। কি এটা? একটা হচ্ছে ভিটামিনস আর একটা মিনারেলস, তাই না? তো মিনারেলস এবং ভিটামিনস এই দুটো, তাহলে পাঁচটা আমাদের, তাই না? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, তারপর মিনারেলস, ভিটামিন। এই দুটো কেন ইম্পর্টেন্ট? এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা কেউ বলতে পারবো নাকি এই দুটো কেন ইম্পর্টেন্ট এমনি ইন জেনারেল হিউম্যানের ক্ষেত্রে? রিসেন্টলি আমরা দেখতেছি যে একটা ভিটামিন খেতে বলে, কোনটা যেন খেতে বলে এখন? না, ভিটামিন সি খেতে বলে, সিও আছে, আরেকটা খেতে বলে ভিটামিন ডি। ভিটামিন ডি এখন ডাক্তারের কাছে গেলেই হয়। তো এখন ভিটামিন এবং মিনারেলস এই দুটো তোমার খুবই সামান্য পরিমাণে খাবারে লাগে, কিন্তু এর ভূমিকা অনেক। ভূমিকা বিভিন্নভাবে, মানে শরীরের যে বিভিন্ন বিক্রিয়া হয়, তোমরা জানো যখন একটা খাবার শরীরে প্রবেশ করে তখন সেটা ফার্স্টে অ্যাবজর্ব হয় ইন্টেস্টিনে, তারপরে সেটা মেটাবলিজম হয়। এই মেটাবলিজম হলে এটা কিন্তু খুব সহজ বিষয় না। এই মেটাবলিজমে অসংখ্য এনজাইম কাজ করে। ইন্টেস্টিনের স্পেসিফিক কয়টা এনজাইম ইউজ হয় প্রোটিনের জন্য, এসে ভেঙে ফেলার জন্য, কিন্তু মেটাবলিজম যখন কোষে হয় তখন অসংখ্য, তোমরা যদি বলো টিসিএ সাইটে, ওখানে দেখবা অনেক এনজাইম আছে। এই এনজাইমগুলোর অংশ হচ্ছে মিনারেলস, ভিটামিন, এরা এনজাইম তৈরি করে। তারপর হরমোন আছে, অর্থাৎ শরীরের বিভিন্ন যে ফিজিওলজিক্যাল ফাংশন গুলো, রিয়াকশন গুলো, এইগুলোতে মিনারেলস এবং ভিটামিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই জন্য এই দুটো জিনিস আমাদের ফিশারিজের পয়েন্ট থেকেও খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে আমি যখন খাবার দিব, একটা খাবার তৈরি করব, সে প্রোটিন আমাকে অনেক দিতে হবে, লিপিড অনেক দিতে হবে, কার্বোহাইড্রেট অনেক দিতে হবে, কিন্তু মিনারেলস সামান্য একটু দিব, ভিটামিন সামান্য একটু অ্যাড করব, তাতেই আমার গ্রোথের উপর অনেক প্রভাব পড়বে। সুতরাং যেহেতু আমার লক্ষ্য হচ্ছে গ্রোথ, সেক্ষেত্রে মিনারেলস এবং ভিটামিনও ইম্পর্টেন্ট।
এ সরাসরি প্রোটিন যেমন জমা হবে এবং নতুন প্রোটিন গ্রহণ করব, কিন্তু সেই প্রোটিনের মেটাবলিজম সেটার ব্যবহার হওয়ার জন্য এই মিনারেলস ভিটামিনস গুলো লাগবে। আর মিনারেলস এর তো আরেকটা কাজ তোমরা জানো যে এটা বোন যেটা বা স্কেলেটন, এটা ফর্মেশন করে মিনারেলস। অর্থাৎ এই দুটো খুবই ইম্পর্টেন্ট গ্রোথ বোন ফর্মেশনের জন্য। তো এই 5টা বেসিক নিউট্রিয়েন্ট সম্পর্কে আমরা জানবো। এখানে জানার পর আরো কিছু রিলেটেড বিষয় এখানে আমরা জানবো। তো তার মধ্যে এই যে এনার্জি, একটু আগে বলেছিলাম যে এনার্জি যেটা, এনার্জি আসে কোত্থেকে? কার্বোহাইড্রেট থেকে আসে, লিপিড থেকে আসে এবং প্রোটিন থেকেও আসে। যদি এই দুটো থেকে এই দুটোর অ্যাবসেন্স থাকে তাহলে প্রোটিন থেকেও আসে। তোমরা কি জানো যে কোনটার থেকে কি পরিমাণ এনার্জি পাওয়া যায়? এটা জানার কথা, বিভিন্ন সময় তোমরা পড়েছো, স্কুলে পড়েছো। জয়রা খান বলো। জয়রা খান বলো। জি স্যার। বলো। স্যার আমি কোশ্চেনটা শুনতে পাইনি। প্রশ্ন শুনতে পাও না তাহলে চুপ করে আসো কেন? স্যার সাইডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো সেই জন্য একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্যজনকে প্রশ্ন করি, তুমি শোনার চেষ্টা করে বাবা। মুসরাত জেবি, তুমি বলো, তুমি কি আমার প্রশ্ন শুনতে পেরেছো? স্যার আপনার প্রশ্নটা ছিল কার্বোহাইড্রেট লিপিড থেকে কি পরিমাণ এনার্জি পাওয়া যায়? কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এখান থেকে কি পরিমাণ এনার্জি পাওয়া যায়, কোনটা থেকে কি পরিমাণ? স্যার এটা জানো কিনা? 1 গ্রাম হচ্ছে প্রোটিন থেকে 1 গ্রাম প্রোটিন থেকে 5 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। আর 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। আর 1 গ্রাম লিপিড থেকে আমরা 9 কিলো ক্যালোরি পর্যন্ত শক্তি পেতে পারি। আর মিনারেলস, ভিটামিন? স্যার এগুলো খুব সামান্য পরিমাণ পাওয়া যায়। এখান থেকে কোনো এনার্জি পাওয়া যায় না। ভিটামিন, মিনারেলস না, এদের এনার্জি পাওয়া যায় না। আর এটা এত কম পরিমাণে ইউজ করা হয় যে ওটা আসলে ওটার এনার্জি হিসাব করারও দরকার নেই। এটা খুবই সামান্য পরিমাণে ইউজ হয়। তো আর এখানে কোনো এনার্জি পাওয়া যায় না। তো ও বলেছে, ঠিকই বলেছে যে কার্বোহাইড্রেট, লিপিড, তাহলে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে লিপিড থেকে এনার্জি। কিন্তু রেডিলি ফার্স্ট আমি যদি এই 3টা কাউকে দেই, এই 3টা জিনিস দেই কাউকে, তো সে ফার্স্ট ইউজ করবে কার্বোহাইড্রেট, সেকেন্ড লিপিড, এই দুটো যদি না থাকে আবার কার্বোহাইড্রেট, সে প্রোটিন থেকে এনার্জি নেবে। জীবন তার থেমে থাকবে না, বুঝতে পেরেছো? জীবন থেমে থাকবে না, সুতরাং সে ওখান থেকে সে এই প্রোটিনকেও ভেঙে ফেলবে। ঠিক আছে? তো রেডিলি সোর্স আমাদের যে এনার্জি পেয়ে আমরা যেটা পাই সেটা রেডি সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। তোমরা কি রিসেন্টলি একটা কথা শুনেছো, অনেক সময় যে কিটো ডায়েটের কথা শুনেছো? জি স্যার। ওই যে ডাক্তার আছে, ওর নাম শুনেছো? একজন জাহাঙ্গীর কবির। জি স্যার, কিটো ডায়েট। জাহাঙ্গীর কবিরের যে আমাদের এই যে কার্বোহাইড্রেটকে সে কমায় দেয়। তো কার্বোহাইড্রেট যখন কম থাকে তখন এই লিপিডটা ভাঙ্গে আর কি। তো লিপিড তখন ইউজ হয়, লিপিড থেকে এনার্জি করে, এবং সেটা লিপিডের যে মানে সিম্পলেস্ট ফর্ম সেটা হচ্ছে কিটোন। তো সেই জন্য কিটো ডায়েট বলা হয় যে আমরা লিপিড থেকে এনার্জি দিব, কার্বোহাইড্রেট থেকে না। কারণ কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন সমস্যার জন্য দায়ী। তো কার্বোহাইড্রেট যখন থাকে না তখন সে শরীরে অভ্যস্ত হয়ে যায় লিপিড থেকে নিতে। কিন্তু ইন জেনারেল যখন আমরা সাফিসিয়েন্ট কার্বোহাইড্রেট থাকবে তখন সে কার্বোহাইড্রেট থেকে নিউট্রিয়েন্ট নেবে, এনার্জি নেবে। লিপিড গুলো তখন কি হবে?
শরীরে যায় জমা হবে। আর প্রোটিন তো যেগুলো কোথায় কিভাবে ব্যবহার হয় সেগুলো আলোচনা করা হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাইজেশন কিভাবে হয়, এটা আমাদেরকে জানতে হবে। ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট, কিভাবে ডাইজেস্ট হয়, কিভাবে অ্যাবজর্ব হয়, সেটাও আমাদেরকে জানতে হবে। এবং ডাইজেশন একটা হলো যে, ডাইজেশন কি সিম্পল বাংলায় যদি বলি, পরিপাক। পরিপাক। আর ডাইজেস্টিবিলিটি কি তাহলে? ক্ষমতা, পরিপাকের ক্ষমতা। ক্ষমতা বা হার বলতে পারি, ক্ষমতা দিয়েও ব্যাখ্যা করা যায় যে কতটুকু পরিপাক করতে পারে। ডাইজেশন মানে পরিপাক করে, কতটুকু করে। যেমন ধরো আমি একটা খাবার দিয়েছি, একটা মাছকে আজকে সকালে খাবার দিলাম 50 গ্রাম কিংবা 100 গ্রাম খাবার দিয়েছি, তো তার মধ্যে প্রোটিন আছে 30 গ্রাম। তার মানে আমি বলতে পারি যে 30 গ্রাম প্রোটিন খাইয়েছি। এই প্রোটিনটা সে যে বিপাক করবে, হজম করবে, এটাকে আমরা ডাইজেশন বলতেছি। কিন্তু এই 30 গ্রাম প্রোটিনই কি সে তার দেহে নিবে? তোমাদের কি ধারণা? না স্যার। না, এটার একটা অংশ ফিসেসের আকারে বের হয়ে যাবে, একটা অংশ সে তার দেহে নিবে। এই যে কত পার্সেন্ট ডাইজেস্ট করতে পারে, এটা হচ্ছে ডাইজেস্টিবিলিটি। অর্থাৎ যে খাবার দিব সেটা পুরাটাই সে নিউট্রিয়েন্ট পুরাটাই সে হজম করতে পারবে না, কত পার্সেন্ট পারে এটা সে মাপার পদ্ধতি হলো ডাইজেস্টিবিলিটি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আমি মাছকে একটা খাবার দিলাম, প্রোটিন ঠিক আছে 40% দিয়েছি, কিন্তু ওটা এমন একটা প্রোটিন ইউজ করেছি যেমন সেটা সে হজম করতে পারে না, তো আমার লাভ কি? লাভ হবে না। যেমন আমি তোমাদের এরকম আছে কিনা, অনেকে মিল্ক, যেটা দুধ, হজম করতে পারে না, এরকম কেউ আছে তোমাদের কিংবা জানা কেউ আছে? জি স্যার। দুধ খেতে পারে না, দুধ খেতে পারে না, তার মানে সে দুধ হজম করতে পারে না। তো তাকে যদি দুধ খেতে দাও প্রতিদিন 1 কাপ করে, ওটা কোনো কাজই লাগবে না। অর্থাৎ তার দুধের ডাইজেস্টিবিলিটি যেহেতু তার ভালো না, ডাইজেস্ট করতে পারে না, সুতরাং তাকে দুধ দিয়ে লাভ নেই। তো এরকম আমাদের মাছের ক্ষেত্রেও একটা ইনগ্রেডিয়েন্টস সেই মাছ হজম করতে পারে কিনা সেটা আমাকে জানতে হবে। অথবা একটা খাবার হজম করতে পারে না, আমাকে মেগাফিট এসে বললো যে আমার খাবারে তো প্রোটিন খুব ভালো আছে, আমার খাবারে প্রোটিন খুব ভালো আছে, আমারটা নেন, আমার দামও কম 55, আমরা 55 টাকা করে নিয়ে আসছি পিছনে গত সপ্তাহে, এবং তারা বলছে যে প্রোটিন আমার ভালো, কত 35%। কিন্তু এখন আমরা বুঝতেছি যে আমার কিন্তু ওর কথাতে কনভিন্সড হওয়ার কিছু নেই, আমাকে দেখতে হবে ওটার কত পার্সেন্ট ডাইজেস্টিবিলিটি করতে পারে। প্রোটিন তোমার ঠিক আছে 35, কিন্তু ওটা কি ডাইজেস্ট করতে পারতেছে? আমার যে মাছ এখন এখানে তেলাপিয়া আছে সেটা দেখতে হবে। ওটা যদি তেলাপিয়া ডাইজেস্ট করতে না পারে তার ওই খাবারের প্রোটিন, তাহলে আমার ওই খাবার প্রোটিন কিনে কোনো লাভ হবে না। তার মানে ডাইজেস্টিবিলিটি খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো এই দেখা যাচ্ছে আমাদের ইয়েটা, হ্যাঁ, আরো কিছু বিষয় আসতে পারে। তো এই বিষয়গুলো আমরা আসবো। তারপর আমরা সেকেন্ড আর একটা কোর্স আসবে, ফিশ নিউট্রিশন ইন অ্যাকুয়াকালচার, স্পেশালি মাছের ক্ষেত্রে যাব। এটা আমরা ফান্ডামেন্টাল জিনিস জেনে নিচ্ছি নিউট্রিশনের এই কোর্সে, এবং এখানে আমরা কিছু প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। বিশেষ করে এই সাবজেক্টে আমরা কিছু ল্যাব ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা পাবো, এবং এটা প্রক্সিমেট কম্পোজিশনটা, এই যে একটা খাবার দিয়েছে মেগাফিট, তারা যে বললো 35% প্রোটিন আছে কিংবা অন্য আছে, সেটা তো তাদের কথায় বিশ্বাস করলে হবে না। তো আমরা সেটা অ্যানালাইসিস করে দেখবো যে এখানে ময়েশ্চার কেমন আছে,
প্রোটিন কেমন আছে, লিপিড কেমন আছে, অ্যাশ কেমন আছে, ফাইবার কেমন আছে, এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করব। এবং এটা আমরা তোমাদের নর্মাল যখন এখানে ক্লাস শুরু হবে তখন আমরা এটা দেখানোর চেষ্টা করব কিভাবে করা হয়। এইরকম এই দেখানোর ফ্যাসিলিটিস আমাদের আছে। এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। যেমন এই যে ধরো ময়েশ্চার কেমন আছে, খাবারে যদি ময়েশ্চার বেশি থাকে, কাউকে একটা প্রশ্ন করি তাহলে দেখি। অভিষেক বলো। জি স্যার। এই আমরা যে মেগা ফিড কিনেছি গত সপ্তাহে, সেই খাবারটা ঠিকই আছে, তাতে প্রোটিন আছে 35%, অন্যান্য ইনগ্রেডিয়েন্টস আছে, কিন্তু ওদের ইয়েতে যদি ময়েশ্চার অর্থাৎ পানির পরিমাণ যদি খাবারে বেশি থাকে তাহলে কি অসুবিধা হবে সেটা বলো। স্যার আমরা জানি যে স্যার প্রত্যেকটা স্পিসিসের জন্য সবকিছু মানে সব নিউট্রিয়েন্টের আলাদা আলাদা মানে একটা রিকোয়ারমেন্ট আছে। তো আমাদের দেখতে হবে যে স্যার আমরা যে পুকুরে মাছটা চাষ করতেছি যে ওইটার ক্ষেত্রে ওর মানে রিকোয়ারমেন্টটা কতটুকু, ওর বেশি হলে তো স্যার মানে ওইটা ওর বডি থেকে জমা হবে, যেটা পরবর্তীতে ওর জন্য স্যার মানে খারাপ প্রভাব ফেলবে স্যার। সেজন্য দেখতে হবে ওইটা। আমার প্রশ্ন বুঝতে পারো নাই। আমি বলতে চাচ্ছি যে ওই মেগাফিডে গত সপ্তাহে যে মেগাফিড কিনেছি সেখানে ওরা ওই বস্তার উপরে লেখা ছিল যে এখানে ময়েশ্চার আছে 10%। বুঝতে পেরেছো? আচ্ছা, কিন্তু আমি ওটা অ্যানালাইসিস করে দেখি যে ওখানে ময়েশ্চার অর্থাৎ পানির পরিমাণ 14%, 14%। তো এই যে পানি বেশি, এটার জন্য কি সমস্যা হবে তুমি বলো? এটা বলতে পারবেন স্যার? বলো। শুনতে পাচ্ছ? স্যার এটা স্যার আমি বলতে পারবো না স্যার। আচ্ছা, অন্য কেউ বলতে পারবা? স্যার মেবি খাবারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্যার ময়েশ্চার মানে বেশি থাকলে সেখানে ফাঙ্গাস এবং অন্যান্য মোল্ড, অন্যান্য জিনিস করবে, ব্যাকটেরিয়া, এটা পচন ধরে তাড়াতাড়ি খাবার নষ্ট হবে। হয়তো 3 মাস রাখতে পারতাম, সেখানে খুব তাড়াতাড়ি হবে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা আমি কারো কাছ থেকে জানতে চাচ্ছি। মানে উপরে ভেসে থাকবে না বেশিক্ষণ খাবারটা, মানে পানির উপরে যখন। আর কোনো আরেকটা আনসার আছে, সেটা আরেকটা বিষয় আছে। স্যার আমরা চিংড়ি মাছের ক্ষেত্রে যেটা জানি, চিংড়ি মাছ খাবারটাকে ধরে তারপর ছিঁড়ে খায়, তো ময়েশ্চার বেশি থাকলে সেটা পানিতে ইজিলি মানে দ্রুত সলিউবল হয়ে যাবে, তো সেটা হয়তো চিংড়ি মাছের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে কোনো প্রবলেম আছে কিনা? আর ওজন বেশি হবে, ওজন বেশি হবে। এখন ধরো মেগাফিডে আমি তো 10 কেজি খাবার কিনেছি। 10 কেজি খাবারে কত কেজি পানি থাকার কথা ওদের হিসাব অনুযায়ী? 10% ওরা বলছিল, 1 কেজি, তাই না? হ্যাঁ, 1 কেজি থাকার কথা না? 10 কেজির মধ্যে 1 কেজি পানি থাকার কথা। কিন্তু আমি যখন অ্যানালাইসিস করেছি তখন কত পেয়েছি? 14% 1 কেজি 400 গ্রাম। তাহলে এই যে অতিরিক্ত 400 গ্রামের যে আমি দাম দিয়েছি, 400 গ্রাম পানি কিনেছি, কত দিয়ে কিনেছি? 400 গ্রাম 55 টাকা হিসেবে, প্রায় 20 টাকা। এই টাকা আমার পানি কিনতে জলে চলে গেছে। ঠিক আছে, ক্লিয়ার কি বিষয়টা? অর্থাৎ আমার 10% থেকে 14% হতে আমার একটা তো হলো যে আমার খাবারটা রিস্কে আছে, তাড়াতাড়ি নষ্ট হবে, আর একটা হলো আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তো সুতরাং এই বিষয়গুলো আমাকে জানতে হবে। ঠিক আছে, তো এইটা নিয়ে আবার আমরা আলোচনা করব। এটা আমি তোমাদেরকে শেয়ার করে দিব পরে।
তো আজকে এখানেই শেষ করব, কিন্তু বেসিক জিনিসগুলো কনসেপ্ট গুলো ঠিক রাখবা। আর আবারও বলছি যে একটা ছোট খাতা